দুই জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সুফিয়ান নামে এক যুবক তার আত্মীয় এক কিশোরীকে উত্ত্যক্ত করেছিল জামাত কর্মীরা। সেই জায়গায় প্রতিবাদ করেছে এবং সেই স্বজনকে যে অপহরণ করেছিল এই ঘটনায় মামলা হয়েছিল এবং আবু সুফিয়ান প্রতিবাদ করেছিল। আর মামলা থেকে গ্রেপ্তার থেকে বের হয়ে এসে এই আবু সুফিয়ানের স্বজন তাকে আবার উত্ত্যক্ত করছিল। এই উত্ত্যক্ত করার ঘটনায় আবু সুফিয়ান তাদেরকে শাসাচ্ছিল। সেই সময় জামাত শিবিরের কর্মীরা আবু সুফিয়ানকে খুঁটির সঙ্গে বাঁধে মারধর করে এবং তার হাত কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। জামাত শিবিরের পুরনো রূপ ফিরে এসেছে। অনেকে বলছেন না ভালো হয়ে গেছে, বলছে না যে ভালো হয়ে গেছি, আর অপরাধ করব না, ক্ষমা করে দেন, একবার ক্ষমতায় দেন। এইটাই এইটাই দেখা গেল চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বলছিলাম একটু আগে। আরেকটি ঘটনা, বিএনপি তো পচে গেছে। যুগপৎ আমরা আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, আন্দোলন করা অবস্থায় বিএনপি ভালো ছিল, দেশের জন্য কাজ করছিল, এরপর বিএনপি পচে গেছে। কিন্তু বাস্তবতা হলো হাদি ভাই মারা গেছে, সেখানে কবর জিয়ারত করতে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেইখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এটাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে জামাত শিবিরেরা। আমরা বুঝতেছিলাম না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিকে দেখতে গেছেন, জামাত শিবিরের কর্মীরা কেন নোংরা কথা বলছে। এবং অনেকের কমেন্ট ছিল এরকম যে গোড়া কেটে আগায় পানি দেওয়া, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে গোড়া কেটে আগায় পানি দিলেন এইটা আমার মাথায় ধরছিল না। তো দেখছিলাম, তো বাস্তবেও সেম একই ঘটনা ঘটলো যে ওইখানে কবর জিয়ারত করা অবস্থায় একই অবস্থা, জামাত শিবিরের কর্মীরা তাকে নিয়ে উত্ত্যক্ত করলো এবং নোংরা নোংরা কথা বললো। একজনকে পুলিশ গ্রেপ্তারও করলো হাতে নাতে। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কথা বললেন এবং সেই পরিস্থিতিতে বিএনপি থেকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো। এই হলো বিএনপির পচে যাওয়া, যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার বিষয়েও তারা নিজেরাই বলতেছে, প্রতিবাদ করতেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একটা হলো রক কাটার পুরনো অভ্যাস আমরা দেখলাম, আর একটা দেখলাম ভিন্ন একটা রূপ। এইবার আসেন নতুন ধারা নিয়ে কথা বলি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে নতুন ধারা এরকম শব্দটা আমরা অনেক অনেক শুনতে পারলাম। তার আগেও বিকল্প ধারার মাহিবি চৌধুরী, সে নতুন ধারা এই ধরনের তত্ত্ব নিয়ে খুব কথা বলেছিল। তারপরে তো নিজেই তো ফ্যাসিবাদের মধ্যে মাথা ডুবাই দিয়ে সব হজবরল করে ফেললো, এখন তো গায়েব অবস্থায় আছে, পলাতক অবস্থায় আছে। নতুন ধারা কি? যখনই কোনো একটা আন্দোলন হয়, আন্দোলনের সেই নেতারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ানোর জন্য এক খুবই প্রচলিত একটা শব্দ যে নতুন ধারা, নতুন রাজনীতি, পুরনো খোলস থেকে বের হয়ে নতুন রাজনীতি, এটা একটা কমন মার্কেটিং। 18 সালে আন্দোলনের সময় একই ঘটনা শুনেছি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় একই ঘটনা শুনেছি, এবং 24-এর আন্দোলনের পর ওই সেম একই। কিন্তু সমস্যা হলো নতুন ধারার কথা বলে যারা রাজনীতিতে আসছে, তাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখলেও তারা কিন্তু মানুষের সেই স্বপ্নের মানে ধারাতে তারা স্বপ্ন দেখে না। তারা যেটা চিন্তা করে যে তাদের যে এই সময় বয়সটা আছে, এই সময় সুযোগটা আছে, অন্তত বুড়া বয়স পর্যন্ত তার জন্য একটা রাজনীতি করার জন্য একটা ফান্ড ম্যানেজ হয়। এইটা হলো তাদের কমন ডিমান্ড। প্রত্যেকটা নতুন ধারার দোকানদার যারা আছে তাদের কমন ডিমান্ড যে তার সে সে কোনো ব্যবসা করতে চায় না, সে কোনো ছোটখাটো আপনার হলো চাকরি করতে চায় না, রাজনীতি তার মূল পেশা হয়ে দাঁড়ায়। এই যে রাজনীতি যখন মূল পেশা হয়ে দাঁড়ায়, তখন তার কার্যক্রমের মধ্যে ওই যে গুলশানে ঠেক দেওয়া, বনানীতে ঠেক দেওয়া, এখানে গিয়ে চাঁদাবাজি করা, ওইখানে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, ওইখানে গিয়ে মব সৃষ্টি করা, এই সামগ্রিক একটা অর্থ আয়ের জায়গা হয়ে গেছে। তো এই নতুন ধারা শব্দটা আমি একবারে শুরু থেকেই বলতেছি, ভাই নতুন ধারা আবার কি? নতুন ধারা কি? নতুন তো একটা বৃদ্ধ লোকের মধ্যে একটা নতুন চিন্তা আসতে পারে। একটা মানুষ বয়সে বুড়া হলেই কি শুধুমাত্র তার মধ্যে আপনার হলো তার একটা চ্যাংরা বয়সে মানুষ তারুণ্য, আর একজন বয়স একটু বেশি হয়ে গেলে তার মধ্যে তারুণ্য নাই? ঠিক আছে, এইটা ঠিক কথা না। আমাদের মাওলানা ভাসানী যেই বয়সে মারা গেলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওনার মধ্যে তারুণ্য ছিল এবং সেই তারুণ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন। এবং শেষ মুহূর্তে ওনার যে ধানের শীষ প্রতীকটা আছে সেটাও বিএনপিকে দিয়ে দিয়ে একটা অন্যরকম তারুণ্য দেখিয়েছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে কি বলবো, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখতে ভালোবাসি, নতুন করে মানুষকে স্বপ্ন দেখাই। কিন্তু আমরা যারা স্বপ্ন দেখাই, ধরুন আমি আমি দীর্ঘদিন থেকেই বলে আসছি যে আমরা নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে আমাকে যতবার বিএনপি ডেকেছে ততবার আমি বলেছি আমি আমার মার্কাটা নিয়ে নির্বাচন করতে চাই। ঠিক আছে, এই বিষয়ে কোনো মানে হেল্প আছে কিনা? ঠিক আছে, তো না, এই বিষয়ে আমরা ওইভাবে ভালো সাড়া পাই না। আমরা কখনোই আফসোস করিনি, আমাদের কখনোই খারাপ লাগে না, এবং আমাদের উচ্ছ্বাস লাগছে যে আমরা
একগুচ্ছ ভাইকে নিয়ে আমাদের নির্বাচনী মাঠে লড়াই করার প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের নিজস্ব মার্কা প্রজাপতি মার্কা। এই যে 134 ঘন্টা অনশন করছি না, এটা একটা কমিটমেন্ট, নিজের সঙ্গে লড়াই। এক ফোঁটা পানিও খাইনি, এক দানা খাবারও খাইনি। কেন খাইনি? কারণ ওইটাই আমার লড়াই, ওইটাই আমার জিদ, ওইটা আমি নিজের সঙ্গে, নিজের লড়াইয়ের সঙ্গে প্রতারণা করে আমি কিছু খাইনি। সেই লড়াইয়ের পরে আমাদের দাবি ছিল যে আমাদের নিবন্ধনের বিষয়ে আমাদের কথা শোনা হচ্ছে না, এবং আমরা ধাপে ধাপে দেখিয়েছি কোথায় কোথায় ভুল হয়েছে। সেই ভুলগুলো যখন তারা বুঝতে পেরেছে তখন বলেছে আপনারা আপিল করেন। আমরা আপিল করাচ্ছি, এবং আপিলের প্রেক্ষিতে আমাদেরকে নিবন্ধন দেয়নি, নতুন করে আবার তদন্তের ঘোষণা দিয়েছে। 108টা উপজেলার পরিবর্তে 115টা উপজেলা আমরা তথ্য সাবমিট করেছি পরে। সেই সবগুলো উপজেলায় হয়ে 111টিতে সঠিক, 101টিতে সঠিক পেয়েছে, এবং বাকি 60টিতে তারা যায়নি। ঠিক আছে, তো এইরকম একটা কঠিন পরীক্ষার মধ্যে নিবন্ধিত হয়েছে। আজকে সেই প্রতীক নিয়ে নির্বাচন করব না? আমি একটা কথা বলি, যারা নতুন ধারা নিয়ে কথা বলছে তাদের ক্ষেত্রে, আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, খুব ভালো কথা। রাজনীতি করছেন করছেন খুব ভালো কথা। আপনার হাজার হাজার নেতাকর্মী আছে, অথবা শত শত নেতাকর্মী আছে। এই শত শত নেতাকর্মী, হাজার নেতাকর্মী, এই সবকিছু মিলিয়ে কি চান? আপনি তাদেরকে স্বপ্ন দেখেছেন নতুন ধারা। কিসের নতুন ধারা? দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে। আমার প্রশ্ন, আপনার যে ছেঁড়া জামা ছিল সেখান থেকে যে চকচকে হয়ে গেল, এইটা কোন ধারা? জবাব দিতে পারবেন? আপনি যে নতুন ধারার কথা বলে হাজার হাজার ছেলেকে রাস্তায় নামিয়েছেন, তারপর নিজে যখন অন্য দলে জয়েন করেন তখন সেই নতুন ধারা কই থাকে? সেই ছেলে পেলেগুলোর মুখে চুনকালি দিয়ে চলে যান। এইটাই বলতেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আমি কখনোই জোট পছন্দ করি না। জোট পছন্দ করি না কয়েকটি কারণে জোট পছন্দ করি না। আমি বারবার বলেছি জোট কেন পছন্দ করি না। দেখেন, একটা লোকের নির্বাচিত হওয়ার ফিটনেস নাই, সে ফিটনেস ছাড়া অন্য একটা বড় দলের গিয়ে সঙ্গী হচ্ছে, এবং সে ফিটনেস না হলেও এমপি হয়ে যাচ্ছে। এই যে জনগণের কাছে তার দাম নাই, বাট বড় একটা দলের মাধ্যমে গিয়ে সে দাম নিয়ে সে সেখানে এমপি হচ্ছে, তার মানে কি ওই এলাকায় কেউ একজন ছিল, সে সত্যিকারের জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা সম্পন্ন ছিল, কিন্তু বড় দল স্যাক্রিফাইস করে ওই এলাকার মানুষকে বঞ্চিত করছে, ওইখানের যোগ্য প্রার্থীকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে না, তাদের মনের ভাব প্রকাশের সুযোগ দিচ্ছে না, জোর করে খাওয়াই দিচ্ছে কোনো একটা কৃত্রিম প্রার্থীকে। এইটাই তো গণতন্ত্রের পরিপূরক একটা অবস্থা। তো যাই হোক, অনেক অনেক জোট সমীকরণ হচ্ছে, আম জনতার দল এইসব কোনো জোট সমীকরণে নাই। খুব ঠান্ডা মাথায় আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? আর হলো, আহ, আবারও বলতেছি এনসিপির ভাইদেরকে বলবো, জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের অনেক ত্যাগ অবদান আছে, ঠিক আছে? একটা কথা শুধু মনে রাখবেন ভাই, আপনারা বলছিলেন ইতিহাসের দায় আছে, এরকম কারোর সাথে জোট করবেন না। ইতিহাসের দায় আছে, এই বিষয়টা জামাতকে মিন করে বলছেন। জামাতের সঙ্গে যাচ্ছে, তারা যাবে, ঠিক আছে? এখন বিএনপি আসলে নির্বাচন করার জন্য কাউকে টাকা দেয় না। যত প্রার্থী আছে বিভিন্ন জোট টোট, এক পয়সা কেউ পাবে না। এইটাই হলো ওদের একটা গার্ডস, যে টাকা দিয়া কৃত্রিম ভাবে একটা মানে দাম বাড়াইবে, বড় করবে, এইটা ওরা করে না। যেটা মানে এনসিপি যদি ভাবে বিএনপি তাদেরকে টাকা দেবে, আস্তাক ফেরুল্লাহ, এই স্বপ্ন জীবনে পূরণ হবে না। এই স্বপ্ন কেবল জামাতি পূরণ করার সক্ষমতা রাখে। যাই হোক, তাদের ফাঁস করে দিয়েছে 1.5 কোটি টাকা করে, 30 আসনে 45 কোটি টাকায় বিক্রি হলো এনসিপি নামের খাসি। এই তো, তো এটাই আর কি, এটাই হলো নতুন ধারা। এভাবে বিক্রি হতে হবে, এভাবেই যুদ্ধ অপরাধী, রাজাকার, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আধিপত্যবাদের পক্ষে যারা অবস্থান নিয়েছিল, আধিপত্যবাদ না, পাকিস্তান এবং বাংলাদেশ সেই সময়ের প্রেক্ষিতে পাকিস্তান ছিল আধিপত্যবাদী শক্তি, আগ্রাসনের শক্তি, সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তি। সেই সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, যারা বাংলাদেশ চায়নি, তাদের সাথে 24-এর গণ অভ্যুত্থানের একটা স্টেক হোল্ডারদের ছোট্ট একটা অংশ সেখানে যাচ্ছে। সেখানেও অনেক প্রতিবাদ আছে, যারা প্রতিবাদ করছে তারাই সত্যিকারের বাংলাদেশপন্থী, ঠিক আছে? যাই হোক, তারা বিজয়ী হোক, আর যারা রাজাকারদের সঙ্গে যাবে তাদেরকে আমরা বিজয় চাইবো না। ধন্যবাদ জানাই এনসিপির সেই সকল সহযোদ্ধাদের যারা জামাত শিবিরের ফাঁদে পড়েন না এবং প্রতিবাদ জানাচ্ছেন, এবং এইটা একটা ইতিহাস হয়ে থাকলো। আমি যারা আপুকে নিয়ে কখনোই কোনো পচা কথা বলিনি। অনেকে ট্রোল করেছে, অনেকে, এমনকি এনসিপির কোনো নারী নেত্রী বিষয়ে কোনো নোংরা কথা কখনোই বলিনি, আমি বলতে চাই না। এবং আলটিমেটলি এনসিপির নারীদেরকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে, সেই এনসিপির নারীরাই এখন কিন্তু সেই সাহসিকতা দেখাচ্ছে জামাতের সঙ্গে জোট করা বিষয়ে, যে তারা চায় না এই জোট করবে। যাই হোক, ধন্যবাদ যারা আপুকে এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য। বেসিক্যালি আপনি তো ক্যাম্পেইন করেছেন আমাদের মতোই, মানুষের সহযোগিতা চেয়েছেন, এটা খুবই ভালো। মানুষের কাছে জোর করে টাকা নেওয়ার চেয়ে, হুমকি দিয়ে টাকা নেওয়ার চেয়ে, পিস্তল ধরিয়ে টাকা নেওয়ার চেয়ে, মব সৃষ্টি করে টাকা নেওয়ার চেয়ে ফেসবুকে ভিক্ষা চাওয়া হাজার গুণে ভালো। এইটাই যারা আপু করেছেন, কোনো অসম্মানের কিছু নাই। যার ভালো লাগবে না স্কিপ করবে, সোজা কথা।
আমি ওনার ভালো প্রত্যাশা করছি, ঠিক আছে, এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং যাও এনসিপির সঙ্গে, উনি কেন এনসিপি চাঁদাবাজদের দায় নেবে? উনি কেন এখানে প্রতারকদের দায় নেবে? উনি কেন এখানের মবরাজদের দায় নেবে? মবরাজ না তারা? হান্নান মাসুদ মব সৃষ্টিকারী 2 সমন্বয়ককে উদ্ধার করছে না, চাঁদাবাজি করতে গিয়েছিল, এবং তারা পরবর্তীতে আবার গ্রেপ্তার হয়েছে। তার মানে দেখেন, এরা হলো পরস্পরের সাথে একবার এইভাবে লক করা। একজন পাইলে আরেকজন পায়, একজন চাঁদাবাজি করলে আরেকজন উদ্ধার করে, একজন গ্রেপ্তার হলে আরেকজন উদ্ধার করে, এগুলো চলছে। সর্বশেষ কয়েকটি ঘটনা বলতেছি। এই ঘটনাগুলো খুব রিমার্কিং, এবং সামনে কি কি হবে আমি সেটা বলতেছি। আজকে ইনকলাব মঞ্চের ভাইরা সেখানে প্রোগ্রাম করছে। প্রথমত আমি মনে করি সবার এই প্রোগ্রামে যাওয়া উচিত এবং এই বিচার দাবি করা উচিত, বিচার নিশ্চিত করা উচিত। এবং আমি মনে করি যে যা যা হয়েছে সব প্রকাশ করে দিক না স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব প্রকাশ করে দেখ। দরকার আছে মানুষকে অন্ধকারের মধ্যে রাখা? কেউ কি চায় অন্ধকারের মধ্যে রাখতে? প্রকাশ করে দেখ, কোথা থেকে কে ইন্ধন দিছে বের করে দেখ না। এবং আমি খুব সুস্পষ্টভাবে বলছি, এখানে একটা রূপরেখা আছে এই ঘটনার, যেটা নিউজগুলো থেকে আপনারা জানছেন যে 6 মাস লাগছে এই ঘটনায়, তাই না? 6 মাসের কথা নিউজগুলোতে আসছে। যদি 6 মাসই লাগে, তার মানে এই 6 মাস ধরে যারা তাকে হত্যা করতে চায় বা হত্যা করেছে তারা তার চারপাশে ঘুরেছে, এবং তারা আওয়ামী লীগ। তার মানে এইখানে আওয়ামী লীগের লোকগুলোকে হাদির পাশে স্পেস দেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে রাজনৈতিক পরিকল্পনা করা হয়েছে, নির্বাচনী পরিকল্পনা করা হয়েছে। এবং এইখানে আমার প্রশ্ন হলো যে এই আওয়ামী লীগ এদেরকে, তাই না, হাদির সঙ্গে যোগাযোগ করায় দিল কে? কারা করায় দিল? এখানে গোলাম পরোয়ারের ছেলের নাম আসছে, জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের 2জন নাম আসছে, মানে তাদের তাদের মানে শিবিরের আপনার হলো নাম এসেছে। এই যে অ্যাড্রেস করে দিয়েছে, পরিচয় করায় দিয়েছে, কই তাদেরকে তো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো না। যারা সত্যিকার অর্থে কানেক্টেড এই খুনিদের সঙ্গে তাদেরকে হয় না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নকল ভাইব তুলে তুলে মানে একটা যে সে অবস্থা। আমি স্পষ্টভাবে হাদি হত্যার সঙ্গে যা যা ঘটেছে পুরাটার ব্লু প্রিন্ট দেখতে চাই, এবং বাংলাদেশের মানুষও দেখতে চাই। এই যে এক একজনকে সোশ্যাল মিডিয়ায় একটা পারসেপশন ডেভেলপ করে ব্লেমিং করা, এই ব্লেমিং এর ফলে ওই মানুষগুলোর উপরে মব সৃষ্টি করে কেউ হত্যার চেষ্টা করতো। অনেককে এই ধরনের করা হয়েছে। এই মবের শিকার হয়েছে মির্জা আব্বাস সাহেব, এই মবের শিকার হয়েছে যে অযথা যে সালাউদ্দিন ভাই জানাজা নামাতে গেছে, সেখানে গিয়ে তাকে ভুয়া ভুয়া কথা বলা হচ্ছে, তাকে গালিগালাজ করা হচ্ছে, আসিফ নজরুল স্যারকে গালিগালাজ করা হচ্ছে। এবং আমি তো চারদিক থেকে জামাত শিবির আমার ঘিরে ফেলাইছিল হাদি ভাই জানাজা নামাজের সময়, আমি মাস্ক ছাড়াই সেখানে গেছি, আমাকে তো ধরে ফেলাইছে এরকম করে, এরকম, ঠিক আছে। তো আমার ভাল লাগছে যে জামাত শিবিরের চেয়ে সাধারণ মানুষ ওখানে বেশি ছিল, এবং তারা শক্তিশালী, তারা আমাকে সেখানে রেস্কিউ করে। এটা একটা মনে থাকলো আর কি, যে ওরা আসলে কি এজেন্ডা নিয়ে নিজের রায় সেখানে মানে আষ্টে পৃষ্ঠে জড়ায় গেছে। তাদের বিরুদ্ধে স্পষ্ট করে হাদির ভাই বক্তব্য দিয়েছে যে আপনারাই হাদিকে হত্যা করিয়েছেন এবং আপনারাই নির্বাচন বানচালের চেষ্টা করছেন। তো এই হলো সামগ্রিক বিষয়। এই সময়ে এখন যেই মানে ফুরফুরে বাতাস বইছে, এই ফুরফুরে বাতাসের স্পষ্ট কয়েকটা নোট। 1 নাম্বার হলো এই যে যারা বিভিন্ন গুটি পাচ্ছে। প্রথমত একটা জিজ্ঞাসা বলি, আচ্ছা এনসিপি কি দাড়িপাল্লা মার্কা নিয়ে ভোট করবে? মানে যদি বাক্স একটাই বাক্স হয়, তাহলে তারা শাপলাকলি নিয়ে নির্বাচন করবে নাকি দাড়িপাল্লা নিয়ে? আবার জামাত, তারা কি দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করা বেশি ভালো মনে করবে নাকি শাপলাকলি নিয়ে নির্বাচন করা বেশি ভালো মনে করবে? এটা হলো আমার জিজ্ঞাসা। আরো অন্যান্য দল আছে, সেগুলো মিলেও এরকম, নাকি এই 13 দলে যারা যারা আছে সবাই নিজ নিজ দল বিলুপ্ত কইরা জামাতের সদস্য পদ গ্রহণ করে, এনসিপি বিলুপ্ত কইরা, শাপলাকলি বিলুপ্ত কইরা জামাতের সদস্য পদ গ্রহণ করে দাড়িপাল্লা মার্কা নির্বাচন করবে? যদি তাই বলি, তাহলে বলি দাড়িপাল্লার দিন তো আর নাই। দাড়িপাল্লা মাপে ভুল হয়, ভেজাল হয়, ফেরকা আছে, অনেক বিষয়, এটা আর চলে না। এটা যদি বাজারে ব্যবহার করতে যান, একটা বিজ্ঞাপন দেখছিলাম আমরা গণধোলাই দেওয়ার, তো পাবলিক তো খেপে যাবে। তার চেয়ে জামাতকে বলি, আপনারা মূলত আপনাদের যেহেতু ঐতিহাসিক দায় আছে, দলটা বিলুপ্ত কইরা আপনারা এনসিপিতে যোগ দেন, গিয়ে শাপলাকলি নিয়ে নির্বাচন করেন। তখন স্লোগান দেবেন যে শোনা যাচ্ছে মানে অলি গলি জিতবে এবার শাপলাকলি, ঠিক আছে।